মুভির নাম কিং অফ পেইন্টিং, একটি চাইনিজ সাই-ফাই মুভি যেখানে একদিন এক গরিব আর্টিস্ট হঠাৎ করে একটি জাদুর পেন্সিল কুড়িয়ে পায়, যেটি এলিয়েনরা পৃথিবীতে বলে ফেলে চলে গিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে কাগজে যাই আঁকা হয় সেটাই চোখের সামনে সত্যি হয়ে যায়। এই জাদুর পেন্সিলটি পাওয়ার পরে গরিব লোকটা রাতারাতি কোটিপতি হয়ে যায়। বড় বিলাসবহুল বাড়ি, দামি দামি গাড়ি চলে আসে তার কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে পেন্সিলটা সে কোথায় পেল, কিভাবে পেল? পেন্সিলটি পাওয়ার পর তার সাথে কি কি ঘটলো? মানুষ স্বাভাবিকভাবে লোভী। সো এরকম একটা জিনিস যদি কোনো মানুষের হাতে চলে আসে তাহলে সে কি কি কাণ্ড ঘটাতে পারে সেগুলো জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটি। সো আশা করছি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। মুভির এক্সপ্লেন শুরু করার আগে তোমাদের নিকট আমার একটি বিশেষ অনুরোধ থাকবে, একটা করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই চ্যানেলটা একেবারেই নতুন, যেখানে মাত্র 50 সাবস্ক্রাইবারও পূরণ হয়নি। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তবে ভিডিও বানানোর জন্য আমিও অনুপ্রেরণা হারিয়ে ফেলবো। আর এভাবেই দেখা যাবে হয়তো একদিন তোমাদের জন্য ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে। তোমাদের কাজ হলো শুধুমাত্র একটি করে সাবস্ক্রাইব করে দেওয়া, আর আমার কাজ হলো সপ্তাহে 3টি করে ভিডিও তোমাদেরকে উপহার দেওয়া। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় এই মুভির প্রধান চরিত্রকে, যার নাম কে হোয়ান। সে একজন আর্টিস্ট বা চিত্রশিল্পী। ছেলেটা সহজ সরল কিন্তু খুবই গরিব। সে প্রতিদিন রাস্তার পাশে বসে ছবি এঁকে আয় রোজগার করে এবং কোনো রকম কষ্টের জীবনযাপন করে। সে খুব ভালো ছবি আঁকতে পারে, কিন্তু এত ভালো ছবি আঁকার পরও দিনরাত পরিশ্রম করে সে খুব অল্প টাকা আয় করতে পারে। প্রতিদিনের মতো সে আজও টাকার বিনিময়ে খুব সুন্দর করে একটি মেয়ের ছবি এঁকে দেয়। কিছুক্ষণ পরে তার সামনে একটি দামি গাড়ি নিয়ে একজন বিখ্যাত চিত্রশিল্পী আসে। লোকটির নাম লেই জেঙ্গি। লোকটি এসে কেহওয়ানের দিকে কিছু টাকা ছুঁড়ে মারে আর বলে, তোমার ছবিটা বিক্রি হয়েছে। কেহওয়ান জিজ্ঞেস করে ছবিটা কত টাকায় বিক্রি করেছে। লেই জেঙ্গি উত্তর দিয়ে বলে 1 লাখ টাকা। তারপর কেহওয়ান জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে এত কম টাকা দিচ্ছ কেন? লেই জেঙ্গি বলে, আমার সুনাম এবং জনপ্রিয়তা বেশি, তাই টাকাও আমি বেশি পাবো। আসলে এই লোকটা তেমন ভালো ছবি আঁকতে পারতো না। তার আঁকা ছবিগুলো একটাও মানুষের কাছে পাত্তা পাচ্ছিল না। তাই সে কেহওয়ানের কাছ থেকে সুন্দর সুন্দর ছবি আঁকিয়ে নিত এবং সেই ছবিগুলো আর্ট গ্যালারি বা দোকানে বেশি দামে বিক্রি করত, আর তার বদলে কেহওয়ানকে সামান্য কিছু টাকা ধরিয়ে দিত। এভাবে সে বড়লোক হয়েছে এবং বিখ্যাত চিত্রশিল্পী হিসেবে শহরে বেশ নাম কামিয়েছে। কিন্তু লেই জেঙ্গি মনে মনে ঠিকই স্বীকার করে যে তার এই নাম বিখ্যাত হওয়ার আসল কারণ হলো কেহওয়ানের আঁকা অসাধারণ ছবিগুলো। লোকটির পাশে যে মেয়েটি বসে আছে তার নাম মা সাশা। মেয়েটি কেহওয়ানের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে গরিব বলে তাকে ছেড়ে টাকাওয়ালা এই টাকলা কাকুর কাছে চলে গিয়েছিল। ওই যে আজকালকার মেয়েরা যা করে আর কি। যাই হোক, এরপর দুঃখ আর কষ্টে নিয়ে কেহওয়ান তার জিনিসপত্র সব গুছিয়ে নিজের ভাঙ্গা ছোট গাড়িটি নিয়ে তার বাসার দিকে চলে যায়। যাওয়ার পথে দেখা যায় ওখানে আরো অনেক চিত্রশিল্পী রাস্তার ধারে বসে ছবি আঁকছে, যেগুলো মোটেও সুন্দর না, কিন্তু তারপরও দর্শকরা হাততালি দিচ্ছে আর প্রশংসা করছে। আসলে এই শহরে ভালো শিল্পের তেমন কদর নেই। মানুষজন জনপ্রিয়তা আর টাকার পেছনে দৌড়ায়। যে বড়লোক আর জনপ্রিয়তা বেশি, মানুষ তাকে কদর করে। আর লেই জেঙ্গি ঠিক এই জিনিসটারে ফায়দা তুলেছিল। যাই হোক, এরপরে সিনে দেখা যায় কেহওয়ান তার আঁকা কিছু পেইন্টিং বিক্রি করার জন্য স্থানীয় এক আর্ট গ্যালারির মালিকের কাছে যায়। তার নাম জো। সে কেহওয়ানের ছবি কিনতে একটু আগ্রহ দেখালো না, উল্টো সে বলে কেহওয়ানের আঁকা ছবি নাকি একদম ফালতু। জো আবার কেহওয়ানকে এটাও বলে যে তার আর্ট গ্যালারিতে শুধু লেই জেঙ্গির ছবি রাখা হয়, কারণ লেই জেঙ্গি নাকি দুর্দান্ত ছবি আঁকে। কিন্তু এখানে মজার ব্যাপার হলো জো এটা জানতো না যে লেই জেঙ্গির নামে যে ছবিগুলো বিক্রি হচ্ছে সেগুলো আসলে কেহওয়ানেরই আঁকা। লেই জেঙ্গি শুধু নিজের নামে সেই ছবিগুলো বিক্রি করে টাকা কামাচ্ছিল, কিন্তু সাদাসিধে বেচারা কেহওয়ানের সত্যি কথা বলার সাহস ছিল না, কারণ সে ছবি এঁকে যে সামান্য টাকা পেত সেটাই তার শেষ সম্পদ ছিল। আর যদি সে নিজের নামে ছবি বিক্রি করতে যেত তাহলে হয়তো কেউ তার ছবি কিনত না, কারণ এখানে জনপ্রিয়তা আর বড় লোককে মানুষ মূল্য দেয়। ট্যালেন্ট হলেও গরিবদের কেউ পাত্তা দেয় না। হতাশ হয়ে কেহওয়ান সেখান থেকে বেরিয়ে যায়।
এরপর সে সোজা চলে গেল তার বর্তমান গার্লফ্রেন্ডের কাছে, যে একটা দোকানে চাকরি করে। তার নাম জিয়াও ইং। মেয়েটি খুব সুন্দর কিন্তু অন্ধ। কাজ করার সময় ওই দোকানের দুটো বখাটে ছেলে জিয়াও ইংকে খুব জ্বালাতন করছিল। তখন কেহওয়ান একটু ভাবসাব নিয়ে তাকে বাঁচাতে গেলে উল্টো মার খেয়ে বসে থাকে। এরপর কেহওয়ান তার গার্লফ্রেন্ড জিয়াওয়িংকে নিয়ে তার নিজের ফ্ল্যাটে চলে যায়। সেখানে কেহওয়ান তাকে উপহার হিসেবে এক জোড়া সুন্দর উঁচু হিলের জুতা উপহার দেয়, কারণ জিয়াওয়িং অনেকদিন ধরেই এমন এক জোড়া হিল কিনতে চেয়েছিল। হিলগুলো পেয়ে সে যে কি খুশি হলো সেটা আর বলার মতো না। আর কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত শুরু হতেই যাবে। ঠিক এমন সময় ম্যাংফা তাদের ডিস্টার্ব করে দিল, আর তাই মেয়েটি লজ্জা পেয়ে চলে যায়। ম্যাংফা হলো কেহওয়ানের বন্ধু। এরপর ম্যাংফা আর কেহওয়ান দুজনেই মিলে ছাদে খোলা জায়গায় মনটা হালকা করার জন্য যায়। আসলে তারা দুজনেই তাদের এই টানাটানির জীবন নিয়ে ভীষণ হতাশ ছিল। তাই নেশা করতে করতে তারা দুজনের স্বপ্নগুলো একে অপরকে শেয়ার করে। ম্যাংফার স্বপ্ন নাকি অনেক বড় লোক হওয়ার, আর কেহওয়ানের স্বপ্ন হচ্ছে একজন বড় নামকরা আর্টিস্ট হওয়ার। এরপর কথা বলতে বলতে দুজনে সেদিন নেশার ঘোরে ছাদের উপরে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে কেহওয়ানের ঘুমটা ভেঙে গেল। সে আকাশের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। একটা অজানা বিশাল এলিয়েন মহাকাশযান দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। তারপরও সে চুপি চুপি সে মহাকাশযানটার পিছু নিল, আর দেখলো ভেতর থেকে তিনজন এলিয়েন বেরিয়ে এসে সেখানে কিছু একটা জিনিস খুঁজতেছিল। কৌতূহল হয়ে তাদেরকে ভিডিও করার জন্য কেহওয়ান তাড়াতাড়ি পকেট থেকে তার ফোনটা বের করলো, কিন্তু ভুলবশত তার হাত লেগে ফোনের ফ্ল্যাশ লাইট অন হয়ে যায়। এলিয়েনগুলো মানুষের উপস্থিতি বুঝতে পেরে সাথে সাথে চোখের পলকেই উধাও হয়ে যায়। তবে কেহওয়ান দেখলো যে সেই জায়গায় তাদের থেকে কি যেন একটা জিনিস নিচে পড়ে গেছে। কাছে গিয়ে সে দেখলো ওটা একটা পেন্সিলের মতো দেখতে। সে ওটা নিয়ে বাসায় চলে যায়। পরদিন সকালে যখন কেহওয়ানের ঘুম ভাঙলো, তখন রাতের ঘটনাটি তার বন্ধু ম্যাংফাকে জানায়, কিন্তু সে এগুলো বিশ্বাস না করে তার মতো করে সে চলে যায়। এরপর কেহওয়ান পেন্সিলটা হাতে নিয়ে কিছুই বুঝতে পারছে না যে এটা দিয়ে সে কি করবে। যাই হোক, এরপর সে প্রতিদিনের মতো তার কাজে চলে যায় এবং রাস্তার ধারে বসে ছবি আঁকছিল। কিছুক্ষণ পরে ছবি আঁকার সময় তার ওই জাদুর পেন্সিলটার কথা মনে পড়লো, যেটা সে ব্যাগে করে এনেছিল। পেন্সিলটা কেমন কাজ করে সেটা দেখার জন্য শার্পনারে ঢুকিয়ে ভালো করে ছুলে নিল। এরপর সে প্রথমে এমনি একটা আপেলের ছবি আঁকলো, আর আঁকার সাথে সাথে আশ্চর্যজনক ভাবে সত্যি সত্যি একটা ফলে পরিণত হয়ে গেল। কেহওয়ানের প্রথমে মনে হলো সে স্বপ্ন দেখছে, তাই সে আপেলটা মাটি থেকে তুলে একখানা কামড় বসালো, আর দেখলো এর স্বাদ একেবারেই সত্যিকারের টাটকা আপেলের মতোই। এই অদ্ভুত ঘটনা দেখে সে রীতিমতো অবাক হয়ে গেল। এরপর সে দৌড়ে চলে এলো তার বন্ধু ম্যাংফার কাছে। ম্যাংফাকে সে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু ম্যাংফা তার কথা বিশ্বাস করতে চাইলো না। উল্টো বলে তার গতকাল রাতের নেশা এখনো কাটেনি, তাই সে এসব গাঁজাখুরি কথাবার্তা বলছে। তখন কেহওয়ান তার কথার প্রমাণ দেওয়ার জন্য একটা কাগজে সোনার বারের ছবি আঁকলো, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও সেই সোনার বার আর সত্যি হয় না। ম্যাংফার মনে হলো কেহওয়ান হয়তো পাগল হয়ে গেছে, তাই সে কাগজটা মুড়ে বাইরে ফেলে দিল। কিন্তু ঠিক তখনই নিচ থেকে এক লোকের গলা ফাটানোর চিৎকার এলো। কেহওয়ান আর ম্যাংফা জানালার কাছে গিয়ে দেখলো যে ওই কাগজ থেকে সোনার বার সত্যি বের হয়ে এসেছে, তবে সেটা সোজা গিয়ে পড়েছে নিচের এক বয়স্ক লোকের মাথায়, যে ছিল এই বাড়ির মালিক। লোকটি দুইজনকে প্রথমে বকাবকি শুরু করলো, কিন্তু পরে সোনার বারটি পেয়ে চুপচাপ চলে গেল। এবার ম্যাংফা বিশ্বাস করতে বাধ্য হলো যে এই পেন্সিল দিয়ে কাগজে যাই আঁকা হবে সেটা সত্যি হয়ে যাবে। তারা দুজনেই ঠিক করলো এবার এই জাদুর পেন্সিল ব্যবহার করে একে একে তাদের সব স্বপ্ন পূরণ করবে, মনের যত শখ আছে সব মিটিয়ে নেবে। পেন্সিলটার ক্ষমতা ঠিক কতটা সেটা পরীক্ষা করে দেখার জন্য কেহওয়ান একটা বাড়ির ছবি আঁকলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পলকে তাদের সামনে একটা বিশাল বড় বাড়ি তৈরি হয়ে গেল। কিন্তু তাদের প্রতিবেশীরা হঠাৎ করে এমন একটা বড় বাড়ি গজিয়ে উঠতে দেখে অবাক হয়ে পুলিশকে ফোন করে দিল। পুলিশ এসে সে বাড়ি সম্পর্কে তদন্ত শুরু করলো। এদিকে কেহওয়ান আর ম্যাংফা ভয়ে কাঁপতে শুরু করেছে। তাদের মনে হলো এবার তারা দুজনে হয়তো ফেসে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কেহওয়ান পেন্সিলটার গায়ে একটা ছোট গোপন বাটন দেখতে পায়। বাটনটি টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার আঁকা ছবিটা মুছে গেল এবং সেই বাড়িটাও চোখের পলকে উধাও হয়ে গেল। এবার তারা দুজনেই পেন্সিল
তার আসল খেলাটা বুঝতে পারলো। এই পেন্সিল দিয়ে তারা পৃথিবীর যে কোনো কিছু তৈরি করতে পারবে। আর তাই ম্যাংফা ঠিক করলো সে এবার রাজার মতো বিলাসবহুল জীবন কাটাবে। এতদিন সে যা যা স্বপ্ন দেখেছিল এবার সবকিছু পূরণ করবে। দামি দামি গাড়ি এবং বড় বিলাসবহুল বাড়ি কিনবে। আর এই জন্য তাদের টাকার দরকার। তাই দুজনে মিলে কাগজে 20 কোটি টাকার ছবি আঁকার চেষ্টা করলো। অনেকবার চেষ্টার পর অবশেষে তারা 20 কোটি টাকা এঁকে ফেললো। আকাশের ছোঁয়ার সাথে সাথেই তাদের ঘরে টাকায় ভরে গেল। তারপর তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সবার আগে তাদের বাড়িওয়ালাকে সব বকেয়া ভাড়া পরিশোধ করে দিল। কারণ বেচারা কয়েক মাস ধরে বাসা ভাড়া দিতে পারেনি। এরপর সে তার প্রতিবেশীর ভাড়াও দিয়ে দিল। এমনকি সে তার প্রতিবেশীদের আগামী 100 বছরের ভাড়াও অগ্রিম পরিশোধ করে দিল। এতে প্রতিবেশীরাও অনেক খুশি হয়ে গেল। তাদের কাছে সে যেন এক সাক্ষাৎ দেবতা এসে হাজির হয়েছে। এরপর তারা দুইজন দুইটি দামি বিলাসবহুল গাড়িও তৈরি করে ফেললো। রাতারাতি তাদের এই কপাল খুলে যাওয়া দেখে পাড়ার প্রতিবেশী সবাই অবাক হয়ে যায়। এরপর তারা গেল বিলাসবহুল বাড়ি কিনতে। আর সেখানে তাদের সাথে দেখা হয়ে গেল সেই লেইজেঙ্গির সাথে যে কেহওয়ানকে গরিব বলে অপমান করত। তাদের দুজনের ঝকঝকে দামি রাজকীয় পোশাক দেখে লেইজেঙ্গির বিশ্বাসই হচ্ছিল না। তার মনে হলো এরা বড়লোক হওয়ার ভান করছে। কিন্তু যখন তারা দুইজন নগদ টাকায় দুটো দামি বাড়ি কিনল তখন লেইজেঙ্গির বিশ্বাস হলো। এটা দেখে লেইজেঙ্গির মাথা ঘুরে যায় এবং মনে মনে হিংসা জ্বলতে শুরু করে। পরের সিনে দেখা যায় কেহওয়ান তার গার্লফ্রেন্ডকে তার নতুন কেনা বড় বিলাসবহুল বাড়িতে নিয়ে যায়। এটা জিয়াওয়িং এর জন্য একটা বড় সারপ্রাইজ ছিল। পুরো বাড়ির ভেতরে সবাই তাকে স্বাগত জানানোর জন্য ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। সেখানে তারা সবাই মিলে পার্টি করে খুব আনন্দ করে। এই সময় আমরা ম্যাংফার নতুন গার্লফ্রেন্ডকে দেখতে পাই, যার নাম তিয়ান তিয়ান। সেই খুশির মুহূর্তে কেহওয়ান সবার সামনে জিয়াওয়িংকে বিয়ের প্রস্তাব দিল। কিন্তু জিয়াওয়িং তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিল। কেহওয়ান হতবাক হয়ে কারণ জানতে চাইলে জিয়াওয়িং তাকে বলে যে সে নিজেকে কেহওয়ানের মতো একজন এত বড় ধনী ব্যক্তির পাশে থাকার উপযুক্ত বলে মনে করে না। সে আরো বলে যে তার মতো সাধারণ অন্ধ মেয়ে এত বড় লোকের সাথে মানে না। এই কথাগুলো শুনে কেহওয়ান আর চুপ থাকতে পারলো না। সে জিয়াওয়িংকে সব সত্যি কথা বলে দিল। সে জানালো এই সমস্ত ধন দৌলত, এই বিলাসবহুল জীবন, এইসব আসলে একটা জাদুর পেন্সিলের কেরামতি, যেটা একটা এলিয়েন মহাকাশযান থেকে পড়ে গিয়েছিল। সেই পেন্সিল দিয়ে যা আঁকা হয় সেটাই চোখের সামনে জ্যান্ত হয়ে ওঠে। কিন্তু জিয়াওয়িং তার কথা কিছুতেই বিশ্বাস করলো না। ভাবলো এই আবার কেমন গাঁজাখুরি গল্প। তখন কেহওয়ান বলল, আচ্ছা যদি আমি তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি তাহলে তো বিশ্বাস করবে। জিয়াওয়িং এতে রাজি হয়ে যায়। পরের দিন কেহওয়ান অনেক যত্ন করে জিয়াওয়িং এর চোখের ছবি আঁকার চেষ্টা করলো। সে খুব সুন্দর দুটো চোখ আঁকলো, কিন্তু সেগুলো জিয়াওয়িং এর চোখে ফিট না হয়ে ম্যাংফার কাঁধে গজালো। ম্যাংফা বয়ে পাগলামি করতে শুরু করে। তারপর ওই পেন্সিল দিয়ে ছবিটি মুছে ফেলার সাথে সাথেই কাঁধ থেকে চোখ উধাও হয়ে যায়। এই বুদ্ধি যখন কাজে দিল না তখন তারা দুইজন মিলে সিদ্ধান্ত নিল যে জিয়াওয়িং এর পুরো শরীর আঁকলে হয়তো চোখও ফিরে আসবে। এরপর এক মনে টানা 5 ঘন্টা ধরে কেহওয়ান জিয়াওয়িং এর পুরো শরীরের ছবি আঁকলো। কিছুক্ষণ পর আমরা দেখলাম যে জিয়াওয়িং হঠাৎ করে তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু পরক্ষণে সে আবার ছবির ভেতর থেকে ফিরে এলো। আর এবার আশ্চর্যজনকভাবে তার চোখের দৃষ্টিও ফিরে এসেছে। সে সব দেখতে পাচ্ছে। অন্যদিকে আমাদের দেখানো হয় কিছুদিন ধরে শহরে সব আজব আর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। যেমন সিনেমার শুটিং চলাকালীন এক নামকরা অভিনেত্রীর চোখের দুটি মণি হঠাৎ করে গায়েব হয়ে গেল। সে আর কিছুই দেখতে পাচ্ছে না। আবার আরেকটি খবর পাওয়া গেল যে একটা বিশাল বিলাসবহুল বাড়ি নাকি হঠাৎ করে এক জায়গা থেকে উধাও হয়ে গেছে। আর সেটা ছিল সেই একই বাড়ি যেটা কেহওয়ান এঁকেছিল। আবার এই লোকটি থানায় এসে পুলিশকে জানায় যে তার দামি গাড়িটি নাকি চলতে চলতে হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। পুলিশের ক্যাপ্টেন জ্যাং এই সমস্ত ভুতুড়ে রিপোর্ট পেয়ে রীতিমতো কনফিউশনে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করলো। তার কাছে আরো একটা খবর এলো যে একটা ব্যাংক থেকে নাকি হঠাৎ করে 20 কোটি টাকা গায়েব হয়ে গেছে। এইসব কাণ্ড কারখানা সম্পর্কে কিছুই না জেনে ম্যাংফা আর কেওয়ান তাদের নতুন বিলাসবহুল জীবনে খুব আনন্দ আর ব্যস্ত ছিল। তারা দুজনেই তখন তাদের জীবন নিয়ে অনেক খুশি। এদিকে আবার লেইজেঙ্গি এই ব্যাপারগুলো কিছুতেই হজম করতে পারছিল না। সে মনে মনে ভাবে যে কেহওয়ান যে কিনা দুদিন আগেও একটা রাস্তার গরিব আর্টিস্ট ছিল, সে কি করে রাতারাতি এত টাকার মালিক হয়ে গেল। তার মাথায় এটা কিছুতেই কাজ করছিল না। সে হিংসায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নিল। তাই সে সোজা পুলিশের ক্যাপ্টেন জ্যাংকে ফোন করে বলল যে ওই ব্যাংক থেকে 20 কোটি টাকা কেহওয়ান চুরি করেছে। এরপর ক্যাপ্টেন জ্যাং তদন্ত করে জানতে পারলো যে
কেহওয়ানের দুটো বিরাট বাড়ি আর তাদের কাছে যতগুলো টাকা পাওয়া গেল ঠিক তত টাকায় ব্যাংক থেকে চুরি হয়েছিল। তার মানে এই সমস্ত কাজ কেহওয়ান করেছে বলে মনে করে পুলিশ কেহওয়ান আর ম্যাংফাকে গ্রেপ্তার করে। পুলিশের স্টেশনের ক্যাপ্টেন জ্যাং তাদের দুজনকে জিজ্ঞেস করলো, তোমরা এত টাকা কোথায় পেলে? তারা দুজনে সাফ অস্বীকার করে বলে যে তারা ব্যাংক থেকে কোনো টাকাই চুরি করেনি। তবে তারা বলল যে তাদের কাছে এমন একটা আশ্চর্য ক্ষমতা আছে যার সাহায্য তারা যাই আঁকে সেটাই বাস্তবে চোখের সামনে হাজির হয়ে যায়। এরকম গাঁজাখুরির কথা শুনে পুলিশরা কেউ তাদের কথাই বিশ্বাস করে না। তখন ম্যাংফা জিজ্ঞেস করে যে এই মুহূর্তে কোন জিনিসটা চান আপনারা? তারপর একজন পুলিশ জানায় তার একটা ফেরারি গাড়ি চাই। তারপর কেহওয়ান আর ম্যাংফা একটা রুমের ভিতরে একটা ফেরারি লেটেস্ট মডেলের একটি গাড়ির ছবি এঁকে তাদের সামনে হাজির করলো। গাড়িটি আসল নাকি নকল তা চেক করে দেখলো পুলিশরা, কিন্তু তারা চেক করে দেখে যে এটা আসল ফেরারি গাড়ি। তারা সকলে তো অবাক, তারা ভেবে পাচ্ছে না যে এইটা কিভাবে সম্ভব। এবার ক্যাপ্টেন জ্যাং আর বাকি পুলিশরা বিশ্বাস করতে বাধ্য হলেন যে হ্যাঁ, তাদের দুজনের কাছে সত্যি এমন কোনো আজব ক্ষমতা আছে। যেহেতু এই দুজনের বিরুদ্ধে 20 কোটি টাকা চুরির কোনো শক্ত প্রমাণ ছিল না, তাই এক প্রকার বাধ্য হয়ে তাদের দুজনকে ছেড়ে দিতে হলো। এদিকে কিছুক্ষণ পরে পুলিশের কাছে আরেকটা খবর এলো, একটা গাড়ির শোরুম থেকে একটা ফেরারি গাড়ি উধাও হয়ে গেছে। আর সেটা ছিল হুবহু সেই একই ফেরারির মতো যেটা কেহওয়ান তাদের চোখের সামনে হাজির করেছিল। ক্যাপ্টেন জ্যাং পুরাই কনফিউশনে পড়ে গেল। তাই কনফিউশন দূর করার জন্য পুলিশরা কেহওয়ানের বাড়ির সামনে গিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের উপর নজর রাখে। এদিকে রাতে বাড়িতে পৌঁছানোর পর তারা তিনজনের খবরের কাগজ পড়ে আর টিভি দেখে জানতে পারলো কি করে হঠাৎ ব্যাংক থেকে 20 কোটি টাকা ভ্যানিশ হয়ে গেছে আর কি করে হঠাৎ একটা ফেরারি গাড়ি শোরুম থেকে গায়েব হয়ে গেছে। এইসব খবর দেখে তো তিনজনের মাথায় আকাশ ভেঙে পড়লো। তারা এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলো। তারা বুঝলো যে ওই পেন্সিল দিয়ে আসলে নতুন কিছু তৈরি করা যায় না। ওই পেন্সিলটা আসলে এই পৃথিবীতে আগে থেকেই থাকা জিনিসপত্রকে টেলিপোর্ট করে তাদের কাছে নিয়ে আসে। তার মানে এই পেন্সিলের আসল কাজ হচ্ছে জিনিসপত্র এদিক ওদিক করা, নতুন কিছু বানানো নয়। কিছুক্ষণ পর মাঝরাতে কেহওয়ানের পুরনো গার্লফ্রেন্ড মা শাসা তার বাড়ির সামনে এসে হাজির হয়। সে একসময় কেহওয়ানকে ছেড়ে থাকার লোভে লেই জেংয়ের কাছে চলে গিয়েছিল, কিন্তু লেই জেংয়ের লোকটা ভালো ছিল না। সে মা শাসাকে খুবই মারধর করত। সেই কারণে সে আবার কেহওয়ানের কাছে ফিরে এসেছে। সে কেহওয়ানের কাছে তার অতীতের ভুলের জন্য কান্নাকাটি করে ক্ষমা চাইতে লাগলো। কেহওয়ান ছিল খুব সহজ সরল মানুষ, তাই সে তাকে ক্ষমা করে দিল। এরপর দুজনে একসাথে নেশা করতে করতে তাদের মনের কথাগুলো একে অপরকে শেয়ার করে। এই সময় নেশার পরে মনের দুঃখে কেহওয়ান মা শাসাকে সে জাদুর পেন্সিলের ব্যাপারে সব সত্যি কথা ঘটঘট করে বলে দিল। অন্যদিকে তাদের সব কথাই লেই জেংগি শুনে ফেলেছে, কারণ লেই জেংগি চালাকি করে শাসার কাপড়ে একটা ছোট্ট গোপন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যার ফলে সে জাদুর পেন্সিলের ব্যাপারে জেনে যায়। পরদিন সকালে ক্যাপ্টেন জ্যাং আর তার দলবল নিয়ে কেহওয়ানের বাড়িতে এসে হাজির। এরপর কেহওয়ান আর ম্যাংফা নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের ওই পেন্সিলটা এবার পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কারণ পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে খুব শীঘ্রই তারা সবকিছু জেনে ফেলবে। আর যদি তারা পেন্সিলটা পুলিশকে না দেয় তাহলে তারা বড় অপরাধ হিসেবে ধরা পড়বে আর জেল কাটতে হবে। তাই অবশেষে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল যে তারা পেন্সিলটা পুলিশের হাতে তুলে দেবে। আর জ্যাং তাদের কথা দিল যে যদি তারা পেন্সিলটা তাকে ফিরিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা থাকবে না, তাদের একেবারে ছেড়ে দেওয়া হবে। এরপর কথা মতো কেহওয়ান তার সিন্দুক খুললো, যেটার ভিতরে সে খুব যত্ন করে পেন্সিলটা লক করে রেখেছিল। কিন্তু যখনই সে সিন্দুকটা খুললো তখন সে দেখলো যে পেন্সিলটা ভিতরে নেই। তারা সকলে তো অবাক হয়ে যায়, কারণ পেন্সিলটা রাতেই তো এখানে ছিল, তাহলে গেল কোথায়? আসলে লেই জেংগি রাতের বেলাতেই চুপি চুপি এসে পেন্সিলটা চুরি করে নিয়ে গিয়েছিল। ওদিকে লেই জেংগি সে জাদুর পেন্সিলটা পেয়ে তো খুশিতে আত্মহারা। সে এবার সিদ্ধান্ত নেয় যে পেন্সিলটি ব্যবহার করে সে একজন বড় আর্ট ডিলার হবে। তাই সে প্রথমে বিশ্বের সবচেয়ে বড় একটা আর্ট গ্যালারির ছবি আঁকলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে একটা বিশাল আর্ট গ্যালারি তৈরি হয়ে গেল। এতে তার মন ভরে না, সে রাজার মতো থাকতে চায়। তাই সে একটা বিশাল রাজপ্রাসাদের ছবি আঁকে, আর দেখতে না দেখতেই সেই জায়গায় একটা সত্যিকারের প্রাসাদও হাজির। কিন্তু সে এত শান্ত হলো না, তার নাকি আবার একজন রানীর প্রয়োজন। তাই সে বিশ্বের সেরা সুন্দরী মিস ওয়ার্ল্ডের ছবি আঁকে, আর দেখতে না দেখতে সেই সুন্দরীও তার সামনে এসে হাজির। মেয়েটি কিছু বুঝতে পারে না যে সে হঠাৎ কোথায় চলে আসলো। এরপর লেই জেংগি মেয়েটিকে বলে যে সে তাকে বিয়ে করে নিজের বউ আর এই রাজপ্রাসাদের রানী বানাতে চায়। কিন্তু মেয়েটি এরকম একটা অচেনা বুড়ো লোকের প্রস্তাব শোনার পর রাগে তার গালে কষে একটা ছড় মেরে দিল। এতে লেই জেংগির মাথা গরম হয়ে যায়। এই সময় ক্যাপ্টেন জ্যাং আর তার পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছে যায়।
সাথে কেহুয়ান, ম্যাংফা আর তাদের গার্লফ্রেন্ডরাও ছিল। ক্যাপ্টেন জ্যাং লেই জেঙ্গিকে ভালো কথায় পেন্সিলটা দিয়ে দিতে বলে, কিন্তু লেই জেঙ্গি তখন ক্ষমতার গরমে অন্ধ। সে পেন্সিল দিতে সরাসরি মানা করে দিল। তারপর লেই জেঙ্গি তাদের একটা ছবি দেখালো, আর এই ছবিটা ছিল সেই এলিয়েনদের মহাকাশযানের ছবি, যেটা তাদের শহরের উপর দিয়ে অনেকদিন আগে উড়ে গিয়েছিল। লেই জেঙ্গি সেই ছবিটা আঁকার সাথে সাথেই আকাশ থেকে মহাকাশযানটা টেলিপোর্ট হয়ে সোজা তাদের মাথার উপর এসে পড়লো। সেই মহাকাশযানের ভেতর থেকে 3জন এলিয়েন বের হয়ে আসলো। তারা এতক্ষণে জেনে গেছে যে তাদের মূল্যবান পেন্সিলটা হারিয়ে গেছে। এখানে এলিয়েনের মুখ থেকে আমরা এটাও জানতে পারলাম যে ওই পেন্সিলের আসল কাজ হচ্ছে মহাকাশযানে আবর্জনা পরিষ্কার করা। অর্থাৎ মহাকাশে যদি তাদের সামনে কোনো গ্রহাণু বা অন্য কোনো বাধা এসে পড়ে, তারা পেন্সিলের সাহায্যে সেটার ছবি এঁকে চোখের সামনে থেকে সেটাকে সরিয়ে ফেলে। মানে ওই পেন্সিলটা তাদের জন্য একটা অত্যাধুনিক ঝাড়ু বা আবর্জনা পরিষ্কার করার যন্ত্র ছিল। যাই হোক, এদিকে এলিয়েন এসে প্রথমে কে খপ করে ধরে ফেলে, কারণ তার ধারণা পেন্সিলটা কে-1 এর কাছেই আছে। কে-1 তখন ভয়ে ভয়ে এলিয়েনকে জানালো যে পেন্সিলটা তার কাছে নেই, পেন্সিলটা ওই লেই জেঙ্গির কাছে আছে। এদিকে ততক্ষণ লেই জেঙ্গি এলিয়েন গুলোকে মারার জন্য দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটা ভয়ঙ্কর ট্যাঙ্কের ছবি এঁকে সেটিকে হাজির করলো, আর সে মনের সুখে সেই ট্যাঙ্কের ভিতরে বসে আছে। তবে এলিয়েন গুলো ছিল খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী। তারা লেই জেঙ্গিকে ভেতর থেকে বের করে এনে পেটানো শুরু করে, কারণ এলিয়েনদের সর্দার দেখলো যে লেই জেঙ্গির হাতে থাকা তাদের পেন্সিলটা কেটে সুসলো করা হয়েছে। এই সময় সাহস করে কে-1 সামনে এগিয়ে এসে এলিয়েনকে জানালো যে সেই আসলে পেন্সিলটা সাবনার দিয়ে ফুলেছিল, যাতে সে আরো নিখুঁতভাবে যে কোনো ছবি আঁকতে পারে। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কে-1 এর সরলতা আর সততা দেখে এলিয়েনরা মুগ্ধ হয়ে যায়, তাই তাকে আর কিছু করে না। এরপর কে-1 এলিয়েনদের অনুরোধ করে বলে যে এখন পর্যন্ত পেন্সিল দিয়ে যা যা ছবি আঁকা হয়েছে সেগুলো যেন এক্ষুনি তাদের নিজেদের আসল জায়গায় ছিড়িয়ে দেয়, না হলে নাকি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এরপর এলিয়েনের সর্দার জাদুর পেন্সিলটা দিয়ে এতদিন ধরে আঁকা সব জিনিস, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, এমনকি মিস ওয়ার্ল্ডকেও তার আসল জায়গায় ফিরিয়ে দিল। তারপর এলিয়েনরা মানুষদের বিদায় জানিয়ে চলে যায়। এদিকে দেখা যায় লেই জেঙ্গির গায়ের দামি পোশাকও হাওয়া হয়ে একেবারে উলঙ্গ হয়ে এসে দাঁড়িয়ে আছে, কারণ সে তার পোশাকও ওই একই পেন্সিল দিয়ে এঁকেছিল। ক্যাপ্টেন জ্যাং তখন লেই জেঙ্গিকে গ্রেপ্তার করে, কারণ পেন্সিলের আসল সত্য জানার পরও সে এত সব কাণ্ড কারখানা করেছে, এমনকি মিস ওয়ার্ল্ডকেও নিজের সাথে একে হাজির করেছে। এটা এক ধরনের অপরাধ। সবকিছু আগের মতো হয়ে যাওয়ার সাথে সাথে জিয়াও ওয়েং এর চোখের দৃষ্টিও আবার চলে এলো। সে আবার অন্ধ হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে এতে মোটেও দুঃখ পেল না। সে তার ওই অন্ধ জীবনে খুশি ছিল, আর সে এখনো কে-1কে ঠিক আগের মতোই ভালোবাসে, আর কে-1ও সবসময় তার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেয়। এদিকে মাসাশা তার ভুলের জন্য কে-1 এর কাছে ক্ষমা চায়। সে বলল যে ওই কাপড়ে লুকানো ক্যামেরার ব্যাপারে সে সত্যি কিছু জানতো না। লেই জেঙ্গি তাকে টকিয়েছে। কে-1 ছিল উদার মনের মানুষ, তাই তাকে ক্ষমা করে দিল। আর এখানে এই সিনেমাটা শেষ হয়। তো আজ এই পর্যন্তই। মুভিটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলেও অবশ্যই একটা লাইক করে দাও। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা। দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।